আমরা দুজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে, পূবের আকাশ মলিন আলো ধীরে উঠছে বেড়ে, অন্ধকারে চুপিসারে গাড়ি নিয়ে সাথে আমরা চলেছি নতুন জেলা, নতুন প্রকৃতিতে। নমস্কার বন্ধুরা, আমি সূচনা। এখন বাজে 3:26। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। প্রায় এখন সবাই ঘুমন্ত, কিন্তু আমরা ঘুমিয়ে নেই। আমরা চলেছি পুরুলিয়াতে। হাতে তো ছুটি বেশি নেই, তাই জন্য আমরা সময় নষ্ট করতে একেবারেই নারাজ। তাই জন্য একেবারে সারা রাত প্রায় জেগে ভোর হওয়ার আগেই বেরিয়ে পড়েছি আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে। ঘড়িতে এখন 3:32। আমরা সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যাচ্ছি। শুধু চারিদিকে ট্রাকগুলো দেখুন, ম্যাক্সিমাম ওভারলোডেড ট্রাক, তার জন্যই রাস্তাঘাটের এই অবস্থা। আর এই সময় বেরিয়েছি যে যাতে ঠিক টাইমে পৌঁছতে পারি আর সময়টা একেবারেই নষ্ট না হয়। কিন্তু এই সময় বেরোনোর এইটাই হচ্ছে বড় রিস্ক, যে কিভাবে ট্রাকগুলো চালাচ্ছে পুরো টলমল করতে করতে, দেখার কোনো লোক নেই। একেবারে নিজের দায়িত্বে যেতে হয়। পুরুলিয়া মানেই অযোধ্যা পাহাড়, আগুন রঙা পলাশের বন, মুরগুমা লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, আরো কত কি। চেষ্টা করব বেশ খানিকটা ঘোরার। কতটা ঘুরতে পারবো সেটা তো গিয়েই বুঝতে পারবো, কেন আমার হাতে তো মাত্র 2 দিন। তার মধ্যে আমার চোখ দিয়ে আপনাদের দেখাবো এবং আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারাও একটা ধারণা পেতে পারেন। এবার আমরা সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে চলেছি। ওই পাশে দেখুন গঙ্গা নদী, মা গঙ্গা পাশ দিয়ে বইছে। কিরকম যেন একটা শিহরণ জাগে না? আমরা যারা কলকাতায় থাকি, আমরা তো সবসময় গঙ্গা দেখতে পাই, তবু যেন গঙ্গার পাশ দিয়ে গেলে একটা যেন নতুন অনুভূতি জাগে, যে গঙ্গার জল ছাড়া পুজোই হয় না, তাই না? সেই গঙ্গা নদীকে পাশ দিয়ে নিয়ে আমরা চলেছি পুরুলিয়ার দিকে। আমরা তো এখন সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যাচ্ছি। গুগলে যে ডিস্টেন্সটা পুরুলিয়ার দেখাচ্ছে সেটা হচ্ছে 345 কিলোমিটার। সময় লাগবে 8 থেকে 8.5 ঘন্টার ভেতরে। আমরা এখান থেকে এদিকে এই সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে তারপরে আমরা হুগলি ডিস্ট্রিক্ট হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে বর্ধমানের উপর থেকে গিয়ে আমরা দুর্গাপুর সিটির উপর দিয়ে চলে যাব পুরুলিয়ার দিকে। আমরা এখন নবান্নের কাছে চলে এসেছি। এটা হচ্ছে ফার্স্ট যে টোল প্লাজাটা, সেটা আমরা ক্রস করলাম। এখান থেকে আমরা হুগলি ডিস্ট্রিক্ট হয়ে তারপর আমরা বর্ধমান ডিস্ট্রিক্টে যাব। বর্ধমান ডিস্ট্রিক্ট হয়ে তারপর আমরা দুর্গাপুরের উপর দিয়ে পুরুলিয়ার দিকে যাব। সেইখানে আমরা রাস্তাটা কোন দিকে যাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দেবো। সারি সারি ট্রাক আর ট্রেলার। এরকম রাত থাকতে বেরোলে একটা বেশ অন্যরকম একটা অ্যাডভেঞ্চারাস অনুভূতি হয়, ভালোই লাগে। কিন্তু সকালের থেকে আমরা ওই জন্য আজকাল চেষ্টা করি এরকম রাত থাকতেই বেরিয়ে পড়ার, তাতে টাইমটাও বাঁচে আর একটা আলাদা ফিলিংস হয়। সেকেন্ড হুগলি ব্রিজটা আমরা ক্রস করে এখন আমরা কোনা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছি। এখানটা বেশ একটু নির্জন মতো লাগছে চারপাশটা। আমরা এই যে ব্রিজটা ক্রস করলাম, এটা সাঁতরাগাছি ব্রিজ, আর ওই সামনেই হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনটা। এই জায়গাটা কিন্তু খুব ডেঞ্জারাস, এখন খুবই সাবধানে আমরাও যাচ্ছি। অনেক মিসহ্যাপ হয়েছে এই জায়গাটায়, তাই আপনারা যারা এই ব্রিজটা ইউজ করবেন তারা কিন্তু খুব সতর্কতার সাথে করবেন। এই হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। এই কোনা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে রাস্তাটা ভাগ হয়ে গেছে, আর একটু পরেই বাঁদিকে যে রাস্তাটা গেছে সেটা দীঘা চলে যাচ্ছে, আর ডান দিকে যে রাস্তাটা সেটা হচ্ছে
ডানকুনি হয়ে আমরা চলে যাব হুগলি বর্ধমান ডিস্ট্রিক্ট ক্রস করে দুর্গাপুর হয়ে আমরা পুরুলিয়ার দিকে চলে যাব। আর এইটা বাঁদিকে যেটা সেটা হাওড়া ডিস্ট্রিক্ট পুরো কভার করবে, তারপর বিদ্যাপুর ডিস্ট্রিক্টে গিয়ে পড়বে। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 12 এর উপর দিয়ে যাচ্ছি। এই রাস্তাটাই দিল্লির দিকে চলে যাচ্ছে, আর আমরা যাব এই রাস্তাটা ধরেই দুর্গাপুর পর্যন্ত। এইখানে রাস্তাটা খুব একটা ভালো নয়, একটু এবড়ো খেবড়ো আছে আর কি, সাবধানে চালাতে হবে যারা আপনারা গাড়ি নিয়ে যাবেন। আমরা ন্যাশনাল হাইওয়ে 12 থেকে আমরা এবার 16-এ উঠবো। তারপর এখান থেকে আরো 1 কিলোমিটার মতো গেলে আমরা ডানকুনি পৌঁছাবো। এখানে কিন্তু রাস্তা ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা আমাদের হচ্ছে না। এখন আমরা ডানকুনি পৌঁছে গেছি। এখান থেকে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলে যাব পুরুলিয়ার দিকে। বাঁ দিকে একটা নিচে দিয়ে রাস্তা চলে গেছে লেফট সাইড দিয়ে, সেদিক দিয়ে আরামবাগ হয়ে পুরুলিয়া যাওয়া যায়। ওই রাস্তাটাও পুরুলিয়ার দিকে কানেক্ট করেছে, কিন্তু ওই রাস্তাটা ন্যারো এবং এতটা ব্রড নয়, আর ওখান থেকে যেতেও অসুবিধাও হতে পারে। এটাই আমাদের সবচেয়ে ইজিয়েস্ট মনে হলো, তাই এটা দিয়ে আমরা যাচ্ছি। এই ফ্লাইওভারটা হয়ে খুব সুবিধা হয়েছে, এটা নতুনই হয়েছে, বেশি দিন হয়নি, না হলে এখান থেকে প্রচুর জ্যামে পড়তে হতো। কিন্তু এই ফ্লাইওভারটা হয়ে যাওয়াতে কোনো জ্যামই পেলাম না, প্রায় খুবই স্মুথ এখান থেকে ক্রস করতে পারলাম। চলে এসেছি সেকেন্ড টোল প্লাজায়। একটা নবান্নর ওখানে ছিল, এবার সেকেন্ডটাতে চলে এসেছি। আমরা এখন ডানকুনি টোল প্লাজাটা ক্রস করে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠলাম। এখন 4:57 বাজে ঘড়িতে। আমরা প্রায় বাড়ি থেকে 90 কিলোমিটার চলে এসেছি। সামনে হচ্ছে পালসিট টোল প্লাজা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছি। ডানকুনি টোল প্লাজাটা যে ক্রস করেছি, তারপরে এসছে এইটা, এই পালসিটের টোল প্লাজাটা। এটা বেশ বড়, চারিদিকে একদম প্রচুর আলো, আর এখন আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে। পূবের আকাশটা দেখুন কিরকম একটা হালকা একটা গোলাপি আভা, আস্তে আস্তে। আমাদের ডানকুনির পর থেকে ন্যাশনাল হাইওয়ে চেঞ্জ হয়ে এখন এটা 19 বা 19 হয়ে গেছে। এখন ভোর 5:15। আমরা প্রায় 100 কিলোমিটার ক্রস করে শক্তিগড়ের কাছে রয়েছি। শক্তিগড় পাশে ল্যাংচারে নানান দোকানগুলো দেখতে পাচ্ছেন আপনারা। ফ্লাইওভার দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে। যেহেতু এত ভোর, সেই জন্য এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 19 জাস্ট আর একটু পরে গিয়ে বর্তমানে বাড়ি থেকে 105 কিলোমিটার ক্রস করে আমরা বর্তমানে পৌঁছেছি। এখন 5:20। ভোর হয়ে গেছে, বেশ ভালোই লাগছে সময়টা। ঠান্ডা ঠান্ডা রয়েছে দিনটা। গুগল দেখাচ্ছে আরো 242 কিলোমিটার যেতে হবে, সময় লাগবে 5 ঘন্টা 50 মিনিট। দেখা যাবে কি হয়।
পানাগড় বাইপাসের উপর রয়েছে। রাস্তা বেশ সুন্দর করেছে, প্রচুর ফ্লাইওভার, ভালো মেনটেন, আর চারিদিক অপূর্ব লাগছে। গুগল দেখাচ্ছে 188 কিলোমিটার বাকি, অ্যাপ্রক্সিমেটলি 4 ঘন্টা 50 মিনিট এখনো লাগবে। রাস্তা যেরকম রয়েছে হয়তো মোটামুটি ওই সময় আমরা পৌঁছে যেতে পারি। তবে রাস্তা সত্যি খুব ভালো করে দিচ্ছে। এই বাঁ দিক দিয়ে যদি যাই আমরা, বাঁ দিকের যে সার্ভিস রোডটা রয়েছে ওখান থেকে গিয়ে ডান দিকে ঘুরে গেলে দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় ধরে সোজা গেলে মোর গ্রাম দিয়ে বেরোবো, বেরিয়ে তারপরে NH34 আর এই যে সোজা ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাচ্ছি, এটা সোজা দুর্গাপুরের দিকে যাচ্ছে। পানাগড় ক্রস করে গেলাম আমরা। আগে এই জায়গাটা যেতে প্রচুর সময় লাগবে, এত জ্যাম হতো ট্রেন সিটিতে। প্রায় 171 কিলোমিটার ক্রস করে আমরা এখন এসে পৌঁছেছি গোপালপুর টোল প্লাজায়। অলমোস্ট দুর্গাপুরে ঢুকে গেছি আমরা। সকাল 6:15, বাড়ি থেকে 181 কিলোমিটার আমরা অবশেষে দুর্গাপুরে। এই রাস্তাটা সোজা চলে গেছে আসানসোলের দিকে, তবে আমরা আসানসোলের দিকে যাবো না, কিছুটা এগিয়ে গিয়ে আমরা বাঁ দিকে ঘুরব। ন্যাশনাল হাইওয়ে 19, দুর্গাপুর, সকাল 6:15। রাস্তা সত্যি খুব ভালো মতো, বেশিরভাগ ক্ষেত্রে 6 লেন রোড, কিছু কিছু স্ট্রেচ একটু খারাপ, আদারওয়াইজ সহজে গাড়ি চলেছে। সকাল 6:45, 203 কিলোমিটার ক্রস করেছি আমরা। এখান থেকে আমরা বাঁ দিকে নেব বাঁকুড়ার পথে। ন্যাশনাল হাইওয়ে 19 ছেড়ে আমরা ন্যাশনাল হাইওয়ে 14। এই রাস্তাটা খুব একটা ভালো মনে হয় না, এখানে হয়তো সময় বেশি লাগবে। প্রথম থেকে রাস্তাটা খুবই খারাপ, দেখা যাক ট্রেনে কিরকম হয়। এখান থেকে আরো 145 কিলোমিটার আমাদের যেতে হবে, অ্যাপ্রক্সিমেট 3 ঘন্টা 56 মিনিট দেখাচ্ছে এখনো।
পাশেই রেল লাইন। কিলোমিটার ক্রস করে আমরা শ্যামাপুর মোড় ক্রস করলাম। এই মুহূর্তে আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে। রাস্তাটা এখন একটু চওড়া হয়েছে, হেভি ট্রাফিক রয়েছে এখানে। এই রাস্তা দিয়ে সোজা গেলে বাঁকুড়া, সেখান থেকে ক্রস করে ফার্দার খড়গপুর আর তারপর বারাসাত। এখন 7:10, আমরা 212 কিলোমিটার ক্রস করেছি। ডান দিকে ঘুরে গেলাম এখান থেকে শালতর মিচিয়া রোডের উপর। এখান থেকে আরো 19 কিলোমিটার গেলে শালতর, সামনে আরেকটা রেলওয়ে ক্রসিং। এই দুটো রেলওয়ে ক্রসিং আমরা করলাম, ওটাতেই 8 ঘন্টা। যে সিগন্যালে যে মালগাড়িটার জন্য আমরা দাঁড়িয়ে গেছিলাম, আবার সেই মালগাড়িটা ঘুরে গেছে। একই কারণ। এই রাস্তাটার সমস্যা হচ্ছে, এই রাস্তাটা যেমন সরু তেমনি এই রাস্তাটা প্রচুর শুনেছি সিগন্যাল রয়েছে, রেলওয়ে ক্রসিং রয়েছে, এর জন্য সময় এতটা লাগে। কিলোমিটার ক্রস করে আমরা শালতনে পৌঁছলাম। এখান থেকে বাঁদিকে রাস্তাটা ধরে এবার সোজা যাবো ঘড়িতে 7:40। এখন 117 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে, প্রায় 3 ঘন্টা 20 মিনিট মতো দেখাচ্ছে। প্রায় 240 কিলোমিটার ক্রস করে এসেছি, এখন 7:45 মতো বাজে। পুরুলিয়া রঘুনাথপুর রোডের ওপর রয়েছে। এইখানে সামনে থেকে রাস্তাটা ডান দিকে একটা ঘুরে গেছে। এই রাস্তা দিয়ে যদি আমরা যাই, আমরা বরন্তিতে পৌঁছাবো। বরন্তি আর মোরারডি লেক, এখানেও থাকার বেশ ভালো ভালো কয়েকটা রিসর্ট রয়েছে। যেহেতু আপাতত ওইটা আমরা ভাবছি না, আমরা সোজা এগিয়ে যাচ্ছি। পুরুলিয়া এখনো 63 কিলোমিটার মতো রাস্তা, আর আমাদের ডেস্টিনেশন যেখানে সেটা 108 কিলোমিটার। রাস্তা বেশ ভালোই, ওদিকে প্রচুর গাছপালা। কিছু কিছু স্ট্রেট খুব কনজেস্টেড, খারাপই, আদারওয়াইজ কিন্তু রাস্তাটা খুব একটা খারাপ না। গাছপালা চারিদিকে ভর্তি রয়েছে, ভালোই দেখতে লাগছে। সারি সারি খেজুর গাছ। এই পুরুলিয়া সত্যি যেন একটা প্রকৃতির ক্যানভাস। যত এগোচ্ছি ততই যেন তার সৌন্দর্য একেবারে দ্বিগুণ বেড়ে যাচ্ছে। চারদিকটা দেখুন কি সুন্দর। এটা হলো পুরুলিয়া রঘুনাথপুর রোড, এটা স্টেট হাইওয়ে 8 এর মধ্যে পড়ে। এই রাস্তাটা দিয়ে গাড়ি চালানোর সময় দুটো ব্যাপার একটু সাবধানে চালানোই ভালো। এক হলো রাস্তার মধ্যে যেখানে সেখানে ছাগল ছেড়ে দেওয়া আছে, যদি লাগে তাহলে কিন্তু বেশ ভালো মতো ফসবে। আর একটা জিনিস দেখলাম, হাঁস মুরগিও ছোট ছোট রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।
একটু সাবধানে এই জায়গাগুলো এলে আমার মনে হয় বেটার। প্রাচীনকালে এই পুরুলিয়া তখনও পুরুলিয়া ছিল না। বিহারে অন্তর্ভুক্ত মানভূম জেলার এটি একটা অংশ ছিল। যখন ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে আসেন এবং তারা যখন ইস্ট ইন্ডিয়া গঠন তৈরি করেন, দেখুন দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে পুরুলিয়ার। চারিদিকে এরকম পাহাড় আমরা দেখতে পাবো এখন থেকে। ব্রিটিশ শাসনকালে যখন ব্রিটিশ রাজের বিরুদ্ধে চারিদিকে যখন আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, ঠিক সেই সময়ে এই যে পুরুলিয়া তখনও তো তৈরি হয়নি, এটা মানভূম জেলা বিহারের অন্তর্ভুক্ত একটা অংশ ছিল। ব্রিটিশ শাসনকালে যখন ভাষা আন্দোলন তীব্রভাবে শুরু হয়, তখন এই মানভূম জেলায় যেখানে হিন্দি ভাষাভাষীর লোকও ছিল, তার সঙ্গে মিশেছিল বাংলা ভাষাভাষী লোক। তারা ওই একসাথে থাকতে চাইছিলেন না, তারা চাইছিলেন যে তাদেরকে স্বতন্ত্র করে দেওয়া হোক। সেই সময় ভীষণভাবে ভাষা আন্দোলন পুরো সোচ্চার হয়ে ওঠে। তারপর অনেক আন্দোলনের পর 1956 সালে মানভূম জেলা থেকে এই পুরুলিয়ার অংশটাকে আলাদা করে দেওয়া হয়, যেটা কিনা আমাদের পশ্চিমবঙ্গে একটা স্বতন্ত্র রাজ্য হিসাবে প্রকাশ পায়, আর তারই নামকরণ হয় পুরুলিয়া জেলা। এখানে একটুখানি কচুরি আর একটু চায়ের জন্য একটু ব্রেক নিয়ে নিচ্ছি। দেখুন এখানে একটা ছোট্ট দোকান, এখান থেকে কিন্তু খুব স্বাদ পেলাম, এক ভালো চা, তার সঙ্গে একটু কচুরি, সবগুলোর টেস্টই কিন্তু খুব ভালো। কিন্তু জায়গাটা দেখুন কি সুন্দর ছোট্ট, আর এখানে গজা ভাজা হচ্ছে। এই যে একটা ছোট্ট জনপদ, এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে। আমরা এখানটাই গাড়িটা থামিয়ে, এই জায়গাটার নাম হচ্ছে ধনিয়ার ডাঙ্গা বা জামুরিয়া ডাঙ্গা, দুটোই লেখা আছে যেরকম। তো এরকম এই জায়গার মধ্যে আমরা সবসময় তো বড় বড় জায়গায় খেয়ে মনে করি খুব ভালো জিনিস পাওয়া যায়, কিন্তু বিশ্বাস করুন মনটা ভরে গেছে। এত সুন্দর এদের মানে আতিথ্যতা, বেশ কথাবার্তা এত সুন্দর। তো খেলাম একটুখানি, ভালোই লাগলো। আপনারাও চাইলে কিন্তু এরকম যেতে যেতে একটা ব্রেক নিতে পারেন। চাটাও অত্যন্ত টেস্টি ছিল। অবশেষে 1956 সালের 1 নভেম্বর বিহারের মানভূম জেলার যে অংশটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দিকে ছিল, সেটাকে স্বতন্ত্র করে দেওয়া হয় এবং পুরুলিয়া জেলা হিসাবে আত্মপ্রকাশ করে, এবং এখানে সবাই বাংলা ভাষাভাষীর লোকজন বসবাস করে। এইদিকে আস্তে আস্তে আমরা অনেকগুলোই লেভেল ক্রসিং পেলাম। আবারও একটা লেভেল ক্রসিং এ আমরা এখন একটু দাঁড়িয়ে পড়েছি। দূর থেকে দেখুন ওই পাশটা কিরকম লাগছে, সেই পথের পাঁচালীর অপু দুর্গার কাহিনীর সেইখানকার সেই দৃশ্যটার সঙ্গে সাদৃশ্য খুঁজে পাচ্ছেন না? ওরকম লাগছে কিন্তু আমার। মাঝে মাঝে সত্যি আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এরকম 2-1 দিনের জন্য বেরিয়ে পড়তে পারেন, দু চোখ ভরে সব দৃশ্য উপভোগ করার জন্য। দেখুন ট্রেন চলে গেল চোখের সামনে দিয়ে, কি রোমাঞ্চকর! আমার যে কি ভালো লাগে, এখনো আমি সেই ছোট শিশুর মতো করি ট্রেন দেখলে। এখানে একটা রোড ম্যাপ দেওয়া আছে, ওই রোড ম্যাপটার মধ্যে আসানসোল, পুরুলিয়া, অযোধ্যা পাহাড় আর পাঞ্চেত ড্যামের যে দিক নির্দেশটা করা ছিল। এখন আমরা রঘুনাথপুরের মধ্যে দিয়ে যাচ্ছি, আর কত পাখি দেখতে পেলাম, কি সুন্দর লাগছে। একটু মনে হচ্ছে একটা ছোট্ট টাউনশিপ মতো, বাড়িঘর তো দেখে যা মনে হচ্ছে। এই পুরুলিয়া জেলা যখন আলাদা করে তৈরি হয়নি, তখন এটা সেই সময় বিহারের মানভূম জেলার অংশ ছিল, যেটা এখন ঝাড়খণ্ডের পার্ট। তো সেই জন্য এটা কিন্তু ছোটনাগপুর যে মালভূমি আমরা যেটাকে বলি, তারই কিন্তু একটা অংশ এটা। গাছে গাছে কুচি কুচি সবুজ পাতা দেখে 2 লাইন কবিতা মনে পড়ে যাচ্ছে। বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা, সবাই মিলে উড়িয়ে দিল
কিশলয়ের ধ্বজা, তাই না? কি সুন্দর সবুজ হয়ে আছে। এই রাস্তাটা যেটা বাদিক দিয়ে গেছে এটা জয়চণ্ডী পাহাড়ের দিকে গেছে। তার মানে আপনাদের যে পাহাড়ের চূড়াগুলো দেখাচ্ছিলাম ওটা জয়চণ্ডী পাহাড়েরই চূড়ার অংশ পাহাড়ের। বাদিকে যে জয়চণ্ডী পাহাড়টা রেঞ্জটা দেখা যাচ্ছিল, ওইদিকে যে রাস্তাটা বাদিক দিয়ে আমরা বললাম যে আস্তে আস্তে যে জয়চণ্ডী পাহাড় দিকে গেছে, ওই যে বিখ্যাত সিনেমা তৈরি হয়েছিল হীরক রাজার দেশে মহান পরিচালক সত্যজিৎ রায়ের পরিচালনায়, তারই শুটিং কিন্তু ওই জয়চণ্ডী পাহাড়েই হয়েছিল। এটা কিন্তু একটা বিখ্যাত জায়গা। মাঝখানে আমি যেহেতু একটু নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিলাম, তাই চালকের আসনে যিনি বসে আছেন তিনি প্রথমবার আপনাদের জন্য একটু পথের বিবরণ দিয়ে দিয়েছে। তারও কিন্তু গলাটা আপনারা শুনতে পাবেন এই ভিডিওয়ে। এই সৌন্দর্য দেখে বলতে ইচ্ছা করছে, কি অপূর্ব শোভা তোমার, কি অপূর্ব সাজ। সারি সারি খেজুর গাছ, দু একটা গাছে আমি দেখছি ছোট ছোট খেজুর ফলও ধরে গেছে। এই খেজুর গাছের এই সৌন্দর্যটা কিন্তু আমি এর আগে যে কটা জেলায় ঘুরেছি আমি অতটা পাইনি, এখানে বেশি পাচ্ছি পুরুলিয়ায়। প্রায় 300 কিলোমিটার ক্রস করে সকাল 9:30টার সময় আমরা পুরুলিয়া এসে পৌঁছলাম। এখান থেকে আরো 48 কিলোমিটার যেতে হবে মুরুকুমার টুরিস্ট প্রপার্টি অব্দি, মুরুকুমার ড্যাম অব্দি। এইটা হচ্ছে পুরুলিয়া শহর। বাঁ দিকে যেতে হবে, যেটা হলো বাঘমন্ডি পুরুলিয়া রোড। বাঘমন্ডি পুরুলিয়া রোড ছেড়ে ডান দিকে টার্ন নিতে হবে মুরকুমার টুরিস্ট প্রপার্টির জন্য। এই রাস্তা দিয়ে 40 কিলোমিটার মতো গেলে ঝালদা পড়বে, আর অযোধ্যা জেলা পড়বে, তার আগেই মনে হয় মুরকুমা লেকটা পড়বে। ম্যাপে দেখাচ্ছে 39 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 13 মিনিট, আর টোটাল ডিস্টেন্স কভার করেছি 308। এখন টাইম 9:45। আহা, এই সৌন্দর্য দেখার জন্যই তো আসা। পুরুলিয়ার মানে যে কোনো সময় সুন্দর, তবে আমি বলবো বসন্তকালটা সবচেয়ে বেশি সুন্দর। ধান কাটা হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে এখান থেকে ধানের ক্ষেত এগুলো। এটা আরশা বাজার। আমরা টোটাল 330 কিলোমিটার অতিক্রম করলাম। এখনো আমাদের 17 কিলোমিটার যেতে হবে, তবে আমরা ওই স্পটে গিয়ে পৌঁছাবো। আমরা এখন যে জায়গাটায় এসে গেছি এটা হচ্ছে বেগুন কোদর। এটা ভারতবর্ষেরই একটা বলতে পারে কুখ্যাত রেল স্টেশন, যেখানে 1967 সালে এই স্টেশনে যে স্টেশন মাস্টার যিনি ছিলেন কথিত আছে উনি একটা মহিলার ছায়া বা ভূত দেখতে পেয়েছিলেন, সাদা শাড়ি পরা এরকম একটা কিছু, তাতে তিনি মারাও যান ভয় পেয়ে। তো তারপর থেকে প্রায় 42 বছর এই স্টেশনটি বন্ধ ছিল। 2009 সালে এই স্টেশনটিকে পুনরায় চালু করা হয়। এখন নিয়মিত ট্রেন যাতায়াত করে এখান থেকে। মুরগুমাতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিটা রয়েছে ওটা 5.5 কিলোমিটার দূরত্ব। বেগুন কোদর যে স্টেশনটার কথা বললাম সেটা তো একটু আগে ডান দিকে একটা রাস্তা গেছে স্টেশনের দিকে, কিন্তু এই জায়গাটা কিন্তু বেগুন কোদর, যে ইতিহাসটা আপনাদের বললাম শেয়ার করলাম।
আর এখান থেকে আমাদের ওই মুরগুমা যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিটা রয়েছে সেটা এই 3.5 কিলোমিটার মতো। একেবারে যাকে বলে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, পাশে পাশে গ্রামের যে বাড়িগুলো আছে, মাটির বাড়ি, দু একটা খুব মানে একদম যাকে বলে ছোটোখাটো পাকা বাড়ি, সেগুলোও রয়েছে। ওই যে কথায় আছে না, লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লেগে গেল। এবার আরো অনেক কিছুই দেখবো আর আপনাদেরও দেখাবো। প্রায় 8 ঘন্টা জার্নি করার পর অবশেষে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যস্থল পুরুলিয়ার মুরগুমা। আর এই বাঁদিকেই রয়েছে মুরগুমা লেক। একবার সৌন্দর্যটা দেখুন, কি মায়াবী রূপ, যেন মনে হচ্ছে হাতছানি দিয়ে ডাকছে, তাই না? এবার এই যে সরু রাস্তাটা, এটা ধরে আরেকটু এগিয়ে যাব আর ডান দিকে পড়বে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিটা, মুরগুমার যে প্রপার্টিটা, যেটাতে আমরা আগামী এই যে আজ থেকে আজ আর কাল 2 দিন আমরা এখানেই থাকবো। সারা রাত না ঘুমিয়ে এই এতখানি পথ জার্নি করে অবশেষে এখানে এসে পৌঁছানোর পর সত্যি ভীষণ টায়ার্ড লাগছে। আর এই ভিডিওটাকে লেন্দি করছি না, পরের ভিডিওতে আপনাদের আরো অনেক কিছু দেখাবো। আমরা পৌঁছে গেলাম এই যে ডান দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি। এখানেই এবার আমরা প্রবেশ করব, ভেতরে গিয়ে আপনাদের সব কিছুই দেখাবো। এখানে আমরা ঢুকে পড়েছি। এই সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে বেশ সুন্দর করে জায়গাটা, বেশ কিছু বুকস রাখা আছে, বেশ ভালো লাগছে দেখতে। ওইখানে রেস্টুরেন্টটা রয়েছে একদম উল্টো দিকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।